শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামটা শুনলেই বাংলা সাহিত্যে একটা কিংবদন্তির ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু কি এমন ছিল তার জীবনে যা তাকে এত বড় মাপের একজন লেখক করে তুলল? চলুন আজ আমরা সেই গল্পটাই একটু খুঁজে দেখি। শুধু নামগুলো একবার ভাবুন, দেবদাস, পরিণীতা, শ্রীকান্ত, এই প্রত্যেকটা নামই যেন এক একটা মহাকাব্য। এগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের সমাজের, আমাদের ভালোবাসার, আমাদের ত্যাগের এক একটা জীবন্ত দলিল। আর এই সৃষ্টিগুলোর পেছনে যে মানুষটা, চলুন আজ তার জীবনেই একবার ডুব দেওয়া যাক। তো চলুন শুরু করা যাক। এই কিংবদন্তির গল্পের শুরুটা কিন্তু ছিল একদম সাদামাটা। সময়টা ছিল 1876 সাল, 15ই সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর নামের একটা ছোট্ট গ্রামে তার জন্ম। কেই বা তখন জানত যে এই গ্রামের মাটির গন্ধ গায়ে মেখেই বড় হওয়া ছেলেটা একদিন তার লেখার মাধ্যমে বাংলা সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দেবে? কিন্তু তার জীবনটা কিন্তু কোনো সহজ রাস্তা ছিল না। বিশেষ করে শুরুর দিনগুলো সে এক অন্যরকম লড়াই, সংকট আর নিজেকে খোঁজার গল্প। ভাবুন তো, 1890-এর দশকে এসে প্রচণ্ড অভাবের কারণে তার পড়াশোনা মাঝপথেই থেমে গেল। এরপর কি হল? তিনি বেছে নিলেন এক ভবঘুরের জীবন, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। কিন্তু মজার ব্যাপার হল, এই ঘুরে বেড়ানোটাই পরে তার লেখার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। এফএ পড়ার সময় পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, চিন্তা করা যায় এটা যে কত বড় একটা ধাক্কা ছিল। এই একটা ঘটনাই কিন্তু তার জীবনের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দেয়, তাকে ঠেলে দেয় এক অনিশ্চয়তার দিকে। আর হয়তো এই কারণেই তিনি সাধারণ মানুষের কষ্ট, তাদের জীবন যন্ত্রণা খুব কাছ থেকে দেখতে পেরেছিলেন। এই যে অনিশ্চয়তা, এর মধ্যেই কিন্তু একটা নতুন দিগন্ত খুলে গেল। তিনি পাড়ি দিলেন বার্মায়। আর এই যাত্রাটা শুধু টাকা রোজগারের জন্য ছিল না, এটা ছিল তার ভেতরের লেখক মানুষটাকে খুঁজে বের করার একটা মিশন। সালটা ছিল 1903। ভাগ্য বদলাবে এই আশায় তিনি চলে গেলেন তখনকার বার্মায়, মানে আজকের মিয়ানমারে। রেঙ্গুনের জীবনটা ছিল অদ্ভুত, দুটো ভাগে ভাগ করা। দিনের বেলা তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে একজন সামান্য কেরানি, আর রাত নামলেই সেই নিস্তব্ধ প্রবাস জীবনেই তার ভেতরের আসল শিল্পীটা জেগে উঠত। শুরু হতো তার সাহিত্য সাধনা। এখানে সাহিত্য সাধনা শব্দটা কিন্তু খুব জরুরি। এটা নিছক লেখালেখি নয়, বুঝলেন? এটা হলো সাহিত্যের জন্য একটা গভীর তপস্যা, একটা আরাধনা। বার্মায় বসে তিনি ঠিক এটাই করছিলেন। এটা তার কাছে কোনো হবি ছিল না, ছিল জীবনের ব্রত। আর এই ব্রতটাই তাকে সমাজের একেবারে ভেতরে ঢুকে মানুষের না বলা গল্পগুলো তুলে আনতে সাহায্য করেছিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? বাংলা সাহিত্যের প্রাণকেন্দ্র কলকাতা থেকে অত দূরে বসে লিখছেন, অথচ তার নাম, তার লেখা হু হু করে ছড়িয়ে পড়ছে। আসলে তার লেখার জাদুটা ছিল অন্যরকম। তিনি এমন সব মানুষের কথা বলতেন যাদের কথা এর আগে কেউ সেভাবে বলার সাহসই করেনি। এরপর এলো ঘরে ফেরার পালা। তবে এবার তিনি আর সেই ভবঘুরে যুবক নন, তিনি ফিরলেন একজন সফল, প্রতিষ্ঠিত লেখক হিসেবে। সালটা 1916। তিনি পাকাপাকিভাবে ফিরে এলেন কলকাতায়। লক্ষ্য একটাই, এবার জীবনের বাকিটা সময় শুধু লেখার জন্যই দেবেন, নিজের দেশের মানুষের জন্য, তাদের গল্প বলার জন্য। কলকাতায় ফিরে এসেও কিন্তু তিনি শুধু গল্প উপন্যাসেই আটকে থাকেননি, প্রবন্ধ লিখেছেন, এমনকি কিছু সময়ের জন্য রাজনীতির সঙ্গেও জড়িয়েছিলেন। যদিও পরে সরে আসেন, কিন্তু সমাজের প্রতি তার যে একটা দায়বদ্ধতা ছিল সেটা তার লেখায় সব সময় স্পষ্ট। তো তার জীবন তো গেল, এবার আসা যাক সেই জিনিসে যা তাকে আজও আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছে, তার অক্ষয় উত্তরাধিকার। 1938 সালের 16ই জানুয়ারি এই দিনটায় তার শরীরী যাত্রা শেষ হয়। কিন্তু তার গল্প, না, সেটা এখানেই থেমে যায়নি। আসল কথা হলো, তিনি যা সৃষ্টি করে গেছেন তা বাংলা সাহিত্যকে এমনভাবে ভরিয়ে দিয়েছে যা চিরকালীন। তার লেখা আজও কেন এত জীবন্ত? কারণটা খুব সহজ। তিনি মানুষের মনের ভেতরের কথাগুলো বলতে পারতেন, আর তাই আজও লক্ষ লক্ষ পাঠক তার লেখায় নিজেদের খুঁজে পায়। শেষ পর্যন্ত শরৎচন্দ্রের জীবন আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। কি সেই প্রশ্ন? এটাই যে
জীবনের এত সংকট, এত লড়াই, এত অনিশ্চয়তা, কি করে এসবের মধ্যে থেকে একজন এত বড় মাপের শিল্পীর জন্ম হতে পারে? হয়তো তার জীবনটাই এই প্রশ্নের সবচেয়ে বড় উত্তর। এটা আমাদের শিখিয়ে দেয়, অনেক সময় গভীর অন্ধকার থেকেই কিন্তু সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের জন্ম হয়।